গোবিন্দপুর গ্রামে নিকিতা নামে একজন দুঃখী মেয়ে ছিল। ছোটবেলায় তার বাবা মা মারা যায়। সেখান থেকেই সে তার মামা মামির কাছে মানুষ। কিন্তু মামি নিকিতাকে খুব কষ্ট দেয়, অপমান করে। এখন নিকিতার বয়স 22 বছর। আমায় সবাই অপমান করে। আমার আর ভালো লাগে না বাঁচতে। আমার চুল নিয়ে পড়ে আছে বাড়ির লোক। ভগবান, আমায় তুমি তোমার কাছে নিয়ে যাও। তুই মরবি না রে, তুই যা পাপ করেছিস। মামি, এরম করে কেন বলো সব সময়? আমি তোমাদের কি ক্ষতি করেছি? তুমি আমার ভাগ্নিকে কিছু বলবে না। ছোটবেলা থেকে তুমি অনেক কথা শুনিয়েছ। আর না, এবার কিন্তু আমি সহ্য করব না। ওই তো, ওর ওই চুলের জন্যই হচ্ছে সব। ডাইনি ভর করে আছে তোমার ভাগ্নিকে। নিকিতার চুল ছোট থেকেই খুব ঘন, খুব কালো। আর ওর চুল বছরে বছরে এক বিগত করে বড় হয়। এই নিয়েই সবার সমস্যা। সবাই বলে ওকে নাকি ডাইনি ভর করেছে। আর মামির কাছে নিকিতা হলো দু চোখের বিষ। তার কারণ মামির মাথায় চুল নেই বললেই চলে। তাই নিকিতাকে যখনই দেখে তখনই তার গা জ্বলে। কিছুদিন বাদে নিকিতার জন্য একটা ভালো সম্বন্ধ এলো। দেখুন, আমি জানি আপনাদের পছন্দ হবে না। ওকে আমাদের গ্রামের সবাই ডাইনি বলে। চুল দেখছেন না? আহা, বাইরের লোকের কাছে এইসব তুমি কি বলছো? মামি, আমায় এইভাবে সবার সামনে অপমান না করলেই নয়। এইসব বলবেন না দয়া করে। কি সব বলছেন? আমি তো আপনার ভাগ্নিকে আমার ছেলের বউ হিসাবে নিয়ে যেতে চাই। এই মেয়ের চুল দেখে আমি খুব খুশি হয়েছি। মা, আমিও রাজি। এই কথা শুনে একদিকে নিকিতার মামি তেলে বেগুনে জ্বলে উঠল, আর অন্যদিকে নিকিতার চোখ দিয়ে আনন্দের জল বেরিয়ে এলো। নিকিতার মামা বলল, আপনাদের কিভাবে যে ধন্যবাদ জানাবো তার ভাষা নেই আমার। কিছুদিনের মধ্যেই নিকিতার বিয়ে হলো। নিকিতা খুব সুখী হলো। নিকিতার বর অর্জুন একদিন নিকিতাকে বলল, তুমি কিভাবে এই চুলের যত্ন নাও গো? তোমার চুলের প্রেমে পড়ে যাচ্ছি আমি। তার মানে আমার চুল না থাকলে তুমি আমায় ভালোবাসবে না? না না, এ তুমি কি বলছো? আমি তো শুধু কথার কথা বললাম। অর্জুনের জামা কাপড়ের ব্যবসা ছিল। তার দোকানে দুইজন কর্মচারী কাজ করত। তারা নিজে হাতে জামা বানিয়ে বিক্রি করত। অন্যদিকে বিয়ের পরপর নিকিতার মামি অর্জুনের দোকানের কর্মচারীদের নানান বাহানায় টাকার লোভ দেখিয়ে কাজ ছেড়ে দিতে বলল। তারা অর্জুনকে কোনো কিছু না বলেই হঠাৎ কাজ ছেড়ে দিল। অর্জুন চিন্তায় পড়ে গেল। কিভাবে কি করবে? ব্যবসায় লোকসান হবে, সংসার বা কিভাবে চলবে? সেদিন রাতে সবাই ঘুমিয়েছে। হঠাৎ নিকিতার মাথায় যেন টান পড়ল। নিকিতা চোখ খুলে দেখল তার চুলটা বড় হয়ে জানলা দিয়ে বেরিয়ে যাচ্ছে। সে নিজের চুল রাতারাতি বাড়ছে দেখে অজ্ঞান হয়ে গেল। পরের দিন সকালে সবার চেঁচামেচিতে নিকিতার ঘুম ভাঙল। অর্জুন ঘরে দৌড়ে এসে তার পাশে বসে বলল, জানো কি হয়েছে নিকিতা? সকালে আমি দোকানে গিয়ে দেখি কি দেখেছো? সকালে গিয়ে দেখি আমার দোকানে নতুন নতুন সব জামাকাপড় ভর্তি, সব সুন্দর করে কেউ যেন বানিয়ে রেখেছে। কি বলছো তুমি? আমাদের তো কারিগররা কবে চলে গেছে। তাহলে এগুলো কি করে তৈরি হলো? সেটাই তো আমি ভাবছি। অর্জুনের সাথে দোকানে গিয়ে নিকিতা জামা কাপড় দেখে অবাক হয়ে যায়। চারিদিকে খুব সুন্দর ধরনের রং বেরঙের জামায় ভর্তি।
অর্জুন আর নিকিতা কিছুতেই বুঝতে পারল না যে কিভাবে এটা সম্ভব হলো। তোমায় তো বলাই হয়নি জানো তো, কাল রাতে আমার চুলে হঠাৎ দেখি কি যেন একটা জোরে টান লাগছে। আমি ঘুমের ঘোরে মাথা ঘুরিয়ে দেখি আমার চুলটা কত বড় হয়ে জানলা দিয়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমি স্বপ্ন দেখলাম নাকি সত্যি সেটাই বুঝতে পারছি না। কী সব বলছো? এরকম আবার হয় নাকি? এগুলো তোমার স্বপ্ন। নিকিতা চুল নিয়ে অনেক কিছুই অনুভব করতে পারে, কিন্তু অর্জুনকে সেই ব্যাপারে বললে সে বিশ্বাস করে না। অর্জুন মনে মনে ভাবে, তাহলে কি নিকিতার মামি ঠিকই বলেছিল? ওকে কি কোনো ডাইনিতে ভর করেছে? তাহলে তো আমাকে জিনিসটা দেখতে হচ্ছে। কথা মতো অর্জুন নিকিতাকে বলল, আজ আমি একটা বন্ধুর বাড়ি যাব, হয়তো রাতে ফিরতে পারবো না। তুমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। নিকিতা রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল, আর এদিকে অর্জুন বাড়ির ভিতরেই লুকিয়ে বসে রইল। রাত তখন প্রায় 1টা। হঠাৎ নিকিতার মাথার কাছে এক ধরনের আলো দেখা দিল। অর্জুন ভালো করে দেখল নিকিতার চুল থেকে একটা আলো বেরোচ্ছে, আর চুলটা আস্তে আস্তে বড় হচ্ছে। প্রথমে 1 হাত মতো লম্বা হলো, তারপর আরও 1 হাত, তারপর আরো বড় হয়ে আস্তে আস্তে জানলা দিয়ে বাইরে বেরিয়ে গেল। মনে মনে ভাবল, তাহলে ওর মামি ঠিকই বলেছিল, নিকিতা একটা ডাইনি। না হলে এমনভাবে কারো চুল রাতারাতি বাড়তে পারে নাকি? অর্জুন কাকে বিয়ে করেছে? নিকিতা ডাইনি, সে তার জীবন শেষ করে দেবে। পরের দিন সকালে অর্জুন নিকিতার সামনে যায়নি। আগের দিনের রাতের কথা ভাবতে ভাবতে গ্রাম পেরিয়ে একটা নদীর ধারে গিয়ে বসে উদাস হয়ে নিকিতার কথা ভাবতে থাকে। যাকে এত ভালোবাসতো সে একটা ডাইনি, এবার সে তার নিজের জীবন শেষ করে দেবে। এই ভাবতে ভাবতে হঠাৎ তার চোখ পড়ল তার পাশে বসে থাকা একটা সাধু বাবার ওপর। অর্জুন ভাবল, এ কি, উনি এখানে কখন এসে বসলো? আগে তো কখনো দেখিনি। আমি তো এখানে, না না, হয়তো উনি আমার থেকে আগেই এসে বসেছিল। জানি না কি হচ্ছে আমার সাথে। এবার মনে হয় আমি পাগলই হয়ে যাব। হঠাৎ সাধু বাবা অর্জুনের দিকে তাকিয়ে বলল, বাবা, তুমি কি ভাবছো আমি সেটা জানি। তুমি যাকে খারাপ ভাবছো সে কিন্তু তোমার কোনো ক্ষতি করবে না। সে তোমার পরিবারকে সব কিছু দিয়ে ভরিয়ে দেবে। হ্যাঁ, আগে আমায় বলছেন সাধু বাবা? হ্যাঁ বাবা, আমি তোমায় বলছি। কিন্তু বাবা, আমি তো আপনার কোনো কথাই বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, আপনি আমার মনের কথা ঠিকই বুঝতে পেরেছেন। আমি একজনকে খারাপ ভাবছি, এটা সত্যি। কিন্তু আমি তো নিজে থেকে ভাবছি না। আমি নিজের চোখে দেখেছি যেটা, সেটাই বিশ্বাস করছি। হ্যাঁ, হয়তো সত্যি দেখেছো তুমি, কিন্তু সব কিছুর শেষ দেখতে হয়। কোনো কিছুই পুরো জিনিস না দেখে বিশ্বাস করতে নেই। বাবা, আমি কিছুই বুঝতে পারছি না, আর আমার ভালোও লাগছে না এই জীবন রাখতে। আমি যাকে এতটা ভালোবেসেছি সে শেষ পর্যন্ত ডাইনি। না, তুমি যখন ওকে এত ভালোবাসো, এত কষ্ট পাচ্ছ, তাহলে আমি তোমায় আসল কথাটা বলি। তোমার স্ত্রী নিকিতার আজ থেকে প্রায় 20 বছর আগের কথা। আমি তখন গভীর জঙ্গলে তপস্যা করছি। তারপর একদিন ঘুরতে ঘুরতে নিকিতার বাড়ির পাশের জঙ্গলে পৌঁছাই। একদিন আমার শরীর খুব খারাপ, মুখে জল দেওয়ার মতো কেউ নেই। আমি প্রায় আমার শরীর ত্যাগ করে ফেলবো। ওই রকম সময় তোমার স্ত্রী ভগবানের মতো আমার পাশে এসে উদয় হয়। আমি তার কাছে কোনো মতে জল খাওয়ানোর জন্য অনুরোধ করি। তারপর সেই বয়সে কোনো জ্ঞান না থাকা সত্ত্বেও আমাকে সঙ্গে সঙ্গে জল এনে দেয়, আর আমি প্রাণ ফিরে পাই। আমি ওর উপরে সন্তুষ্ট হয়ে ওকে একটা বর দিই। সেই বরই ছোট থেকে ওর অজান্তে ওর সাথে চলছে। ছোট থেকেই ওর মামি ওকে ডাইনি বলতো চুলের জন্য, আর আমি সেই জন্য চুলের বর দিয়ে বললাম, আজ থেকে তোর এই চুল
তোর সব দুঃখ কষ্ট দূর করে দেবে। আর তোর কোনো কষ্ট হবে না। তোর যেটাই দরকার হবে সেটার তুই তোর চুলে একবার বুলিয়ে নিবি, তাহলেই তোর সব মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। আর যেই জিনিস দেখে তুমি এখানে বসে আছো সেটার শেষ তোমার দেখা উচিত ছিল। তাহলে বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে বাবা, নিকিতা চুল জানলা দিয়ে বের হয়ে দোকানের দিকে নতুন জামা কাপড় বানিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে সাধু বাবা কোথায় উধাও হয়ে গেলেন। সাধু বাবার কথা মতো আমাকে সবটা দেখতে হবে, ব্যাপারটা কি হয়। অর্জুন ফোন করে জানিয়ে দেয় আজকেও সে বাড়ি ফিরবে না, কাজে আটকে গেছে। সেদিন রাতে অর্জুন সেই জানালার বাইরে দাঁড়িয়েছিল, তখন রাত 1টা। হঠাৎ চুলগুলো জানালা বেয়ে অর্জুনের দোকানের ভিতর ঢুকলো আর সুন্দর সুন্দর জামা কাপড় তৈরি করলো। আবার চুলের পেছনে অনুসরণ করতে করতে অর্জুন বাড়িতে আসলো। রান্নাঘরে সমস্ত রকম খাবার দাবারে ভরে যায়। সত্যি তো, ও কোনো ডাইনি নয়, ও আমাদেরই তো ভালো করছে। পরের দিন অর্জুন নিকিতাকে সব সত্যি কথাগুলো বলে। নিকিতা তার কথা শুনে যেন অবাক হয়ে যায়। এরপর থেকে ওরা সুখে শান্তিতে বাস করতে লাগলো। ওদের আর কোনো দিক থেকেই অভাব রইল না।